এই যে চন্দ্রবতী, ভালো? আর কি সৌভাগ্য! আসুন 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 আসুন, ভালো আছেন তো? আসুন। চাটুর্য মশাইয়ের আসার কথা ছিল, উনি আসছেন। আর এই তো চাটুর্য মশাই, পরম সৌভাগ্য আপনি এলেন আজ। কিন্তু গানে গানে নববর্ষের সকাল একেবারে ভরে দিতে হবে। আহা, কি রূপের বাহার খুলেছে! আসুন আসুন আসুন, কি সৌভাগ্য! নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনাদের বাড়ির সমস্ত কুশল? হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে সব। আসুন আসুন। আচ্ছা শুনুন, সেদিন কিন্তু আপনাদের থিয়েটারে গিয়ে আমি টিকিট পাইনি। খুবই দুর্ভাগ্য। আগামী সপ্তাহে আবার যাচ্ছি কিন্তু। আগাম নোটিস। আচ্ছা আসুন আসুন আসুন। আরে আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কতদিন পরে আপনাকে দেখলাম, দেখে সত্যি সুধী সমাগম সব হয়েছে, এই একে একে এসে পৌঁছচ্ছেন। আসুন 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 মাস্টারমশাই, কি সৌভাগ্য! সেই ফোর্ট উইলিয়াম কলেজ ছাড়বার পর আর অনেক কাল পরে দেখা হলো। তো আজকে কুশল? ভালো, কুশল, সবই কুশল। আপনাদের আশা করি সব কুশল। হ্যাঁ, সমস্ত। কিন্তু আমার একটা আশঙ্কা হচ্ছিল আসবার সময় যে আমার যদি রাস্তায় বিলম্ব হয়ে যায় এবং যথাসময় এখানে পৌঁছতে না পারি। তো সৌভাগ্য, মোটামুটি যথাসময়ে আপনি পৌঁছেছেন। কারণ হচ্ছে শহরে এত জনাকীর্ণ হয়ে যাচ্ছে। বলবেন না মাস্টারমশাই, এই একটা কথা বলি আপনাকে, 1710 সালে এই কলিকাতা শহরে 10-12 হাজারের বেশি লোক ছিল না। আর আজকে এই 1800 খ্রিস্টাব্দে 5-6 লক্ষ লোক হয়ে গেছে। তো আপনি যে পৌঁছেছেন সশরীরে এবং কোনো দুর্ঘটনা ছাড়াই, এটাই আমাদের সৌভাগ্য। সেটা আমাদের সকলের সৌভাগ্য। বাড়িতে সব কুশল? শুভ নববর্ষ। আপনাদের সবাইকে এই নববর্ষে শুভকামনা জানিয়ে এই প্রার্থনা করি যে এই বছরটি আপনাদের আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। নববর্ষের সকালবেলা আজ আমরা যে অনুষ্ঠান আপনাদের কাছে নিবেদন করছি তা বুঝতেই পারছেন যে স্টুডিও থেকে নয়, আমরা স্টুডিও ছেড়ে বেরিয়ে পড়েছি এবং কলকাতার একটি পুরনো বাড়িতে এই সকালবেলার বৈঠক বসেছে। যে সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, ইংরেজদের সেই সাম্রাজ্যে কলকাতা ছিল লন্ডনের পরে। এই সুন্দর কলকাতায় অনেক সুন্দর সুন্দর অট্টালিকা ছিল, তার মধ্যে কিছু কিছু এখনো আছে। তেমনই একটি বাড়ি এই বাড়িটি, যেখানে আজকে আমরা এসেছি। এটিকে বলা হয় ঠনঠনে রাজবাড়ি। এবং এই যে ঘরে বসে আজকের বৈঠক হচ্ছে, এটি হচ্ছে রাজা সাহেবের ঘর। আর সবচেয়ে আনন্দের যে যারা আজকের বৈঠকে এসেছেন তারা কলকাতার বিশিষ্ট তারকা বলতে পারি। তাদের নিজের নিজের ক্ষেত্রে তারা নিজেদের গুণে, নিজেদের প্রতিভায় ভাস্বর হয়ে আছেন। কলকাতা নিশ্চয়ই গর্ব করতে পারে তার সুসন্তানের জন্য। তবে কেন আজকে আমরা ঠিক এইভাবে বৈঠক করছি তার জন্য মনে হয় দু একটি কথা বলা ভালো। কলকাতার 300 বছরকে মনে রেখেই আজকে আমরা এইভাবে পুরনো বাড়িতে এসে বসেছি। কলকাতার 300 বছরে একটা কথা হয়তো বলতে পারি আমরা, যে কলকাতার জন্মদিনকে আমরা স্মরণ করেছি, তাই নিয়ে অনুষ্ঠান করেছি 1976 সাল থেকেই। এবং এবারে যখন বিরাট করে 300 বছরের উৎসব উদযাপন চলেছে, তখন আমরাও তাতে অংশ নিয়েছি আমাদের মতো করে। কিন্তু আজকে মনে হলো যে নববর্ষের এই দিনটিতে আমরা যদি এমন একটা অনুষ্ঠান করতে পারি যেখানে খানিকটা কল্পনা, খানিকটা বাস্তবের মেশামেশি হয়। যদি আমরা একটু পিছিয়ে যাই, 300 বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে নয়, কিন্তু ধরা যাক এক একজন এক একটা সময় থেকে কথা বলছি, গান গাইছি, একটু পুরনো মেজাজকে আনা, কিন্তু সেটা সত্যি খুব কঠিন কাজ। তাই তার মধ্যে অনেক ফাঁক থাকবেই, এটা স্বীকার করে নিচ্ছি। তবে শুধু দর্শক মণ্ডলী, একথা হলফ করে বলতে পারি যে আপনারা আপনাদের অসাধারণ কল্পনায় সেই ফাঁকটুকু পূর্ণ করে নেবেন। আজকে আমি যারা আছেন এখানে সকলেই একটু ছদ্মবেশের আড়ালে আছেন, তেমন বেশি কিছু ছদ্মবেশ নয়। তবু আমার মনে হয় গলা খুললেই সবাইকে চিনতে পারবেন। তবু আমি কারোর নাম বলে দিচ্ছি না, আপনারাই আবিষ্কার করে নিন। নববর্ষের সকালবেলা এই কাজটুকু আপনাদের দিলাম।
তার মানে বছরটি শুধু আলস্যে এবং ভালো আহার করে যাবে তাই নয়, একটু কাজও করতে হবে। যাই হোক, প্রথমেই আমার খুব ইচ্ছে হচ্ছে আর কথা না বাড়িয়ে, গুহমশাই এসেছেন, দেখতেই পাচ্ছেন তিনি সাহিত্য জগতের বিশিষ্ট তারকা, কিন্তু আমরা একথা জানি যে গোপনে তিনি সঙ্গীত সাধনা করেন, যদিও জানি যে সে কথা তিনি জানতে দিতে চান না কলকাতার সমাজকে। তবু আমার অনুরোধ, আপনি যদি আজকে একটি গান শোনান আমাদের। কেন বলো মনে কর তারে, কেন বলো কেন বলো মনে কর তারে, যে সে জন পালন করে সংসারে, কেন ভুলো মনে কর তারে, সর্বত্র আছে গো মন, অথচ নাহি চরণ, সর্বত্র আছে গো মন, অথচ নাহি চরণ, কর নাহি করে রোহন, নয়ন বিনা সকল হরে, কেন ভুলো মনে কর তারে, অনন্ত ব্রহ্মাণ্ড জড়, দ্বিতীয় নাহি কো আরো, অনন্ত ব্রহ্মাণ্ড জড়, দ্বিতীয় নাহি কো আরো, নির্বিকার বিষাধার, কে পারে বর্ণিতে তারে, কেন হলো মনে কর তারে। ভারী সুন্দর। আপনি যেন আমাদের ফিরিয়ে দিলেন আজকে অনেক দিন আগেকার এক মুহূর্তে, আর সেই সঙ্গে পবিত্র হয়ে উঠল আজকের এই সকাল। ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত, ওই যায় চলে যায় কাল পরপারে মোর পুরাতন, এই বেলা করে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন, বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ, যাহা কিছু লয়ে গেলে সাথে
তোমারে করিনু সমর্পণ। ওই এলো এ জীবনে নূতন প্রভাতে, নূতন বরষ, মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস। নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু, এসো এসো নূতন দিবস, ভরিলাম পুণ্য অশ্রুজলে আজিকার মঙ্গল কলস। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেকালে তাকে অনেকেই বলতেন রবিবাবু, সে কথায় যাব একটু পরেই। কিন্তু আজকে আমাদের এই গৃহে এসেছেন পণ্ডিত মশাই, বলবো, দেখতেই পাচ্ছেন, মনে হবে নিশ্চয়ই চেহারা দেখে যে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মশাই এসেছেন। অবশ্য এমনিতেই তিনি সত্যিই খুব প্রবীণ এবং পণ্ডিত, এবং আমাদের সেটা সৌভাগ্য। তার কাছে একটু জানতে চাই যে এই যে কলকাতায় নববর্ষ যে পালন, এটা তো খুব নতুন ব্যাপার নয়। তার কারণ রায়মশাই, চৈত্র সংক্রান্তি উদযাপন তো কলকাতার একটা পুরনো উৎসব, কিন্তু নববর্ষে এই যে হালখাতা উৎসব, বিশেষ করে যেটা মূল উৎসব হয়ে দাঁড়িয়েছে এখন, সেটা কত দিনের? এই যে কলকাতার নববর্ষটা একটু পরে এসেছে আমার মনে হয়, কিন্তু যাই হোক, আমরা তখনকার দিনে যে খবরগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে কলকাতার লোকদের উৎসাহ ছিল সে বর্ষ বিদায়টাকে নিয়ে একটা উৎসব করা, এবং বর্ষ বিদায় নিয়ে যে উৎসব সে তো 2 দিন 3 দিন ধরে চলছে, এবং তারই সঙ্গে সঙ্গে আবার বর্ষকে আবাহন করা, অর্থাৎ নববর্ষের উৎসব পালন করা, সেটারও রেওয়াজ এসে গেছে। যেটা আমরা হুতুমে প্রথম দেখতে পাচ্ছি, সেইখানে বলা হচ্ছে যে বাঙালিরা সেই সজনে ডাঁটা চিবিয়ে আর ঢাকের বাদ্যি দিয়ে আর রাস্তার ধুলো উড়িয়ে তারা যেমন বর্ষ বিদায় করত, আবার তেমনি তারা এই যারা কলসি উৎসর্গ করত তারা এবং খাতাওয়ালারা তারা নববর্ষ উৎসব পালন করত। তা একটা কথা আমার মনে রাখা প্রয়োজন মনে করছি, সেইটা হচ্ছে এই যে তখন পল্লীগ্রাম আর শহর এর মধ্যে তো একটা খুব দেয়াল কিছু উঠে যায়নি। তখনও কলকাতা শহরে সেই ধরুন চণ্ডীমণ্ডপ ছিল, তখনও এই যাকে ধান কোটা হতো যেখানে সেই জায়গা ছিল, তখনও এখানে এই নাড়ু কোটা হতো। তারপর সেসব কত রবীন্দ্রনাথ তার পালু স্মৃতিতে লিখে গেছেন যে সেখানে আবার গোশালা ছিল। আমরা জানি যে মেয়েরা তারাও সেদিন সকালে উঠে সে ভগবতী পুজো করতেন, সে ভগবতী পুজোর শেষে সেইখানে জমায়েত হতেন, পুরোহিত মন্ত্র উচ্চারণ করতেন। এইসব পাঠ সারা হয়ে গেলে সেখানে দৈবজ্ঞ আসতেন, দৈবজ্ঞরা এই আগামী বছরের কি ফল হবে সেগুলো সব ঘোষণা করে যেতেন, মেয়েরা সব শুনতেন মন দিয়ে। তারপর নেমন্তন্ন হতো সকলেরই, হয়তো মেয়েরা তাতে বাদ যেতেন। সেখানে সে দোকানদারের হালখাতা হতো, সেখানে গোলাপ পাশ থাকতো, আতরদানি থাকতো, সেখানে অভ্যর্থনা জানানো হতো, আর মন্ডা মিঠাই যে কত রকমের সেখানে তৈরি হতো সেগুলো সব পরিবেশন করা হতো। তারপর বিকেলবেলা পর্যন্ত সেই সব চলতো। তারপর আবার রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি যাত্রার দল বসছে, অথবা গানের আসর, কীর্তন গানের আসর, এইসব দিয়ে দিনটাকে উদযাপিত করা হতো। খুব ভালো লাগলো রায়মশাই, আপনি আমাদের যে কথাগুলো শোনালেন তাতে অনেকেরই অনেক রকম ধারণা আছে যে পুরনো কলকাতায় নববর্ষ একেবারেই ছিল না, আবার অনেকে মনে করেন যে চৈত্র সংক্রান্তির মতো ব্যাপক উৎসব হতো। কলকাতার কথা বললেই মনে পড়ে পুরনো দিনের কলকাতার গানের কথা। আর তাই আজকে যারা অতিথি আছেন আমাদের এখানে, তাদের মধ্যে আমি চাটুর্যে মশাইকে বলবো যদি একটু পুরনো দিনের গান শোনান, বিশেষ করে কথা যদি একটু শোনান, শুধু খুব পুরনো জিনিস। কথা কি গান নয়, ওই যেমন সত্যনারায়ণের পাঁচালী বা এরকম পাঁচালীতে সুর দেওয়া হয়, গানের ভাব আছে, সেইটা শোনাচ্ছি আমি। ফাল্গুনি পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্মিলা গোরা দ্বিজমণি, 13 মাস গর্ভবাস করি সমাপন, যশোদার কানু হইল সচির নৌলা,
আর শ্যাম সায়রের নাম কমলে মধুচরা যেন যত্ন প্রমোদা আর শ্যাম কমলে আমার গোলা এত সুন্দর গান শুনবার পর আমার মনে হচ্ছে কিসের জন্য একটা অভাব, একটুখানি তাম্রকূট সেবন করলে হতো না? হ্যাঁ, কই কই হুকোবারদার কোথায়? হুকোবারদার, হুকো নিয়ে এসো। আরে এখানে নাকি? পিছনে পিছনে। দেখেছেন কি কাণ্ড, মার্জনা করবেন আপনারা। তো আমার মনে হচ্ছে আরেক টুকরো গান যদি আপনি উপহার দেন আমাদের। নববর্ষে কালীচাঁদ মিত্র রচিত কি বলছি, অতি পুরাতন গান। বরস জাগায় হরস সরস করে মন, বরস জাগায় হরস সরস করে মন, বৈশাখী নেই সম্মিলনে বিশেষ আয়োজন, বৈশাখের সম্মিলনে বিশেষ আয়োজন, রতন বরস রতন হর হরস করে মন। ফুরফুরে জয় বইছে মন, ফুরফুরে ওই বইছে মলয়, আর আর যার বন্ধু, আর যার বন্ধু সকল জুদায়, ফুরফুরে জয় বইছে মলয়, ইয়ার বন্ধু সকলে জুদায়, মারব টেক্কা আজ দেখে নাও, ওই মারব টেক্কা আজ দেখে নাও, ধনুক ভাঙা মন বনে চাল ভাতে বারে, বনে চাল ভাতে, ওই বনে চাল ভাতে চাল ভাতে বারে, দেখুন সর্বজন বনে চাল ভাতে বারে, দেখুন সর্বজন, দেখুন অপূর্ব। এই যে বনেদি চাল ভাতে বাড়ার কথা বলছিলেন, পুরনো কলকাতার বাজার দর দেখছিলাম যে তখন 1 টাকায় 8 মণ সরু চাল পাওয়া যেত, আর সেসব খেয়ে এরকম গানই তো বেরোনো স্বাভাবিক। তখন সোনার দাম কত ছিল জানেন তো? 13 টাকা ভরি, বুঝতেই পাচ্ছেন। এমন সস্তা নেই এখন দাম কত যাচ্ছে? সোনার ভরি 20 টাকা যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, বড্ড দাম বেড়ে গেছে। 20 টাকায় সোনা কিনে চালানো খুব মুশকিল, গহনা টহনা গড়া। এই খেরোর খাতাটা আরেকবার খুলি। খেরোর খাতাতে আমি সাহিত্য সম্রাটকে শোনাবো বলে একটা হেঁটো ছড়া লিখে এনেছিলাম। তাতে লিখছে, সারা ভারত কলকাতায় এমন আর কোথায় আছে, ভারতবাসীর কলকাতা ধন্য শহর ভুবন মাঝে, কলকাতার পাশে বয়ে যায় পবিত্র গঙ্গা মন্দাকিনী, বাজে মিলনের সুরবাহার, বাজে ভালোবাসার রাগিনী। তা আপনার কি মনে হয় যে সাহিত্য সম্রাট আপনার চেয়ে খাসা লিখেছে? অনেক গুণে, অনেক গুণে। আসলে মিছে কথা কলকাতার ঐতিহ্য, জানেন তো। তা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাই, কি আশ্চর্য আপনারা 2 গাঙ্গুলি পাশাপাশি বসেছেন। এটাও কোনো রকম চক্রান্ত করে কিনা জানি না, তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এটা যদি চক্রান্ত বলে মনে হয় তাহলে মাফ করবেন। তা হচ্ছে যে ধরুন আজ থেকে এই 150 বছর মতো আগে আপনি যদি কলকাতায় জন্মগ্রহণ করতেন, তাহলে এই নববর্ষের দিনটিতে আপনি কি করতেন? নববর্ষের দিনটিতে সেরকম কোনো উৎসব একদিন আগে হতো কিনা সন্দেহ। তবে ধরা যাক আমি তখন জন্মেছি এক অতি দরিদ্র কুলীন ব্রাহ্মণ পরিবারে,
কষ্টে দিন যায়, পুজো আর্চা করতে হয় প্রায় সারাদিন ধরেই। ভোরবেলা পুকুরে গিয়ে স্নান করে সূর্য প্রণাম করতে হয়। ওং জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। আরো অনেক শ্লোক। তারপরে আন্নিকে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। সেও তো অবশ্য সবার সামনে বলা ঠিক নয়, সেটা যায় না। দিনকাল পাল্টাচ্ছে, দুপাতা ইংরেজি না শিখলে সমাজে কলকে পাওয়া যায় না। তাই সকালবেলা উঠে ইংরেজিও মুখস্থ করতে হয়। ওয়ার্ড বুক দেখে দেখে বলি পাম্পকিন লাউ কুমড়ো, কুকাম্বার শশা, ফিলোসফার বিজ্ঞলোক, প্লৌম্যান চাষা। তা সেই দিনটিতে, পয়লা বৈশাখের দিনটিতে একটি শুভ সংবাদ এলো, এক ঘটক এসেছে বিবাহের সম্বন্ধ নিয়ে। আমার অবশ্য পূর্বেই একটি বিবাহ হয়ে গেছে। আমার প্রথমা স্ত্রীর নাম তরঙ্গমালা। আরো বিবাহের নিশ্চয় আপনার আপত্তি নয়? কোনো আপত্তি নাই। আমার তো ইচ্ছা অন্তত 100টি বিবাহ করি। মাত্র 100টি? কুলীন ঘরে জন্মগ্রহণ করেছি, সুযোগ নেব না কেন? আর বহু বিবাহের একটি মহা উপকারিতা এই, তাতে অনেক শ্বশুর বাড়ি পাওয়া যায়। প্রত্যেক শ্বশুর বাড়িতে যদি 2-3 দিন করে আতিথ্য গ্রহণ করি, ভালো ভালো খাদ্যদ্রব্য জোটে, সারা বছরটি ওতেই কেটে যায়। তা এমন সময় আমার এক জ্যাঠা মহাশয় এসে উপস্থিত হলেন, মূর্তিমান বাধার মতো। তিনি আবার বিদ্যাসাগর মশাইয়ের চেলা হয়েছেন। তিনি সংস্কৃত কলেজে চাকরি করেন। তিনি এই ঘটকের মুখে ওই সমস্ত বার্তা শুনে মহা কুপিত হলেন। তিনি বললেন, কি ওই সমস্ত বহু বিবাহ টিবাহ চলবে না, এই ছেলেকে আমি কলকাতায় নিয়ে যাব, ওকে আমি কলেজে পড়াবো, লেখাপড়া শেখাবো। বলে আমার একেবারেই ইচ্ছা নেই, কিন্তু আমার কান ধরে হিড় করে টানতে টানতে তিনি নিয়ে চললেন পদব্রজে কলকাতায়। এই দিনটার ব্যাপার এরকম, কিংবা অন্যরকম হতে পারে। ধরা যাক আমি কুলীন ব্রাহ্মণের ঘরে নয়, কলকাতার কোনো বনেদি কায়স্থ পরিবারে জন্মেছি। গপটা ঠিক আছে তো? সেখানে পিটন গাড়ি চেপে কলেজে যাই, হিন্দু কলেজে। আমার সহপাঠীরা বড় বড় বংশের সন্তান। রাজনারায়ণ দত্তর ছেলে ওই মধুসূদন দত্ত আছে, বুদেব মুখুজ্জে আছে, রাজনারায়ণ বসু আছে, গৌদাস বসাক আছে। তা রিচার্ডসন সাহেব আমাদের প্রিয় অধ্যাপক, তাকে নিয়ে কলেজে একটা গোলমাল হচ্ছে বলে আমরাও ক্লাসে যাচ্ছি না। আমরা গোল দিঘিতে বসে গাল গল্প করছি। উল্টো দিকের একটা মাংসের দোকান, সেখানে গিয়ে আমরা মাঝে মাঝে কাবাব কিনে আনি। তা মধু অবশ্য অন্যান্য নিষিদ্ধ দ্রব্য প্রাণ করে। তো সেখানে আমি একদিন হঠাৎ বললাম, এই দিনে বললাম যে দেখো ভাই, আমরা সবাই মিলে পয়লা বৈশাখের দিনটাতে একটা নববর্ষের উৎসব করি না কেন? মধু কি বলল? মধু বললে, which month is your বৈশাখ? জুন, জুলাই? সবাই তখন বললে, আরে মধু তুই কি চোদ্দ বৈশাখের হিসেবে ভুলে গেলি? মধু বলে, ড্যাম। যাই হোক, বুধের টুদেব জিজ্ঞেস করলো, কি চাও নববর্ষের দিনে উৎসব? আমি বললাম, দেখো ভাই, আমাদের হিন্দুদের অনেক উৎসব আছে, মুসলমানদের উৎসব আছে, খ্রিস্টানদের আছে, বৌদ্ধদের আছে, কিন্তু সব আলাদা আলাদা। হিন্দু উৎসবে মুসলমানরা বিশেষ আসে না, মুসলমানদের উৎসবে হিন্দুরা বিশেষ যায় না। যদিও সাহেবদের নকল করে খ্রিস্টান উৎসবগুলো আমরা সবাই করি, পালন করি। তা সবাই মিলে যদি বাংলা নববর্ষটা করি, সবাই একসঙ্গে করতে পারি। ভোরবেলা থেকে সুন্দরভাবে পথে বেরিয়ে গান বাজনা করতে পারি, তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই যোগ দিতে পারে। তা আমার কথাটা অবশ্য বন্ধু বান্ধবরা পাত্তা দিলে না, হেসে উড়িয়ে দিল, বলে ওসব কিছু হবে না, চলো চলো চলো। মধু আমাদের একদিকে টানছিল, কিন্তু আবার আরেকদিকে চোরবাগানে সিঙ্গি বাড়িতে আজকে গানের আসর বসবে, সেখানে বিধুবাবুর গান হবে, টপ্পা ঠুংরি। তা আমরা সবাই তখন সেই গানের আসরের দিকেই বরং ছুটে গেলুম। শুরু হলো গান বাজনা। গান বাজনার কথাতে যখন এসে গেলুম, তখন মনে হয় সাহিত্য সম্রাট গানই হওয়া ভালো। আর গানের এই যেসব সঙ্গীত সম্রাট রয়েছেন, সঙ্গীত সুধাকর রয়েছেন, মিত্তির মশাই রয়েছেন, চাটুর্য মশাই রয়েছেন, তো গানের একটা হয়ে যাক, একটা দ্বৈত কণ্ঠে গানকে নিবেদন করতে পারি। আর আমার মনে হয় আমার বন্ধুরা যখন রয়েছেন তখন সবই হতে সবই হতে পারে। আপনি ভরসা দিচ্ছেন? ভরসা দিচ্ছেন? যদি
সেই পুরোনো দিনেরই গান বলেন। আজকে তো সবই পুরনো দিনের। তাহলে আমাদের টপ্পা। সেই টপ্পায় ফিরে যেতে হয়। নিধুবাবুর টপ্পা, নিধুবাবুর আহা হা, অপূর্ব অপূর্ব। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো জানি না। জানেন, আজকে নববর্ষের দিনটি রবিবারে পড়েছে, আর মনে পড়ে যাচ্ছে যে 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট, যেদিন যোগ চার্নক তার নানান মাপের 5টি জাহাজ নিয়ে সুতানুটির ঘাটে আবার ভিড়লেন, যে তারিখটিকে কলকাতার প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে ধরা হচ্ছে, প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হচ্ছে, সেই দিনটিও ছিল কিন্তু রবিবার। আরেকটা কথা, এই যে আজকে কলকাতার বাবুদের দেখছেন এরকম গড়গড়া খাচ্ছেন আর এরকম কোচানো ধুতি ইত্যাদি, এইরকমই এক বাবুদের কাছ থেকে ইংরেজরা কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর, বলা ভালো কলিকাতা, গোবিন্দপুর এবং সুতানুটির জমিদারি স্বত্ব কিনে নিয়েছিলেন মাত্র 1300 টাকার বিনিময়ে, এবং তারা হচ্ছেন বর্ষের সাবর্ণ চৌধুরীরা। তবে
আমার এই খেরুর খাতাতে হয়তো আরো অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেরুর খাতা কিন্তু লেখা দেখছি যে তারা নাকি পেয়েছিলেন একেবারে 1194 টাকা 11 আনা 11 পাইতে। যাই হোক, সস্তা, খুবই খুবই সস্তা, নেহাতি সস্তায় পেয়েছিলেন। হ্যাঁ, পান তাহলে সবাইকেই দিন, শুধু সবারই খাওয়া দরকার একটু পান। পানে আপত্তি নেই সাহিত্য সম্রাটের? আপনি পান? আপনি আচ্ছা, এতক্ষণ তো আমরা গান শুনছিলাম, কিন্তু আমার একটা কথা সবাই নিবেদন করতে ইচ্ছে হচ্ছে যে কলকাতার আরেকটা গর্বের বস্তু হচ্ছে নাটক। সে যেমন সেকালে ছিল একালেও আছে, কিন্তু কলকাতার নাটকের ঐতিহ্যকে বাদ দিলে কলকাতাকে মনে হয় ঠিকভাবে তুলে ধরা হয় না। আর আপনারা আছেন, আপনারা দেখেছেন বা চেষ্টা করুন এরা কারা। নাট্যাচার্য গাঙ্গুলি মশাই আছেন, আছেন দত্তবাড়ির প্রতিভাময়ী অভিনেত্রী, নাম তো বলা যাবে না, তবে এইটুকু বলেই একটু যদি অনুরোধ করি, দয়া করে যদি একটা পুরনো দিনের নাটকের একটু অংশ হলেও যদি শোনান। বেশ, তাহলে ওই চক্রব্যূহ নাটকের কর্ণকুন্তী অংশটা পড়া যাক। কর্ণকুন্তী? হ্যাঁ, দেখি, বলুন। বল। পুত্র, মাতা, মাতা আমি তব। মাতা তুমি মম, বলেছেন আমারে কেশব, কিছু বলিও না মাতা, বসো এইখানে পদতলে বসি আমি। বলেছেন তোমার কেশব, তবু যুদ্ধ হলো না বারণ। বারণ? বারণ কি করিবে জননী? তুমি যেই নিন্দা ভয়ে সন্তানে ত্যাজিলে মাতা, সেই নিন্দা ভয় আমারও জননী। বৎস, করিয়াছ অভিমান? নহে মাতা, নহে অভিমান, ভাবি কত অসহায় মোরা, কতই দুর্বল। সত্যের আঘাতে তুমিও কাতর মাতা, আমিও কাতর। ওরে, সত্যের আঘাত হতে সত্য গোপনের ব্যথা অন্তঃসার করিয়াছে জীবন আমার। আমার যা হয় হোক বৎস, তুমি হও জয়ী, প্রতিষ্ঠিত হও তুমি নিজ অধিকারে। শিশু বৃক্ষে তুলে লও, করহ রোপণ স্থানান্তরে, রহিবে জীবিত। মহিরুহে তাহা কি সম্ভব মাতা? আজি সহস্র শিকড় জীবনের সুগভীর স্তরে ছড়ায়েছে, জড়ায়েছে সুদৃঢ় বন্ধন। কত ব্যথা, কতই ক্রন্দন উঠিবে জাগিয়া, তাহে যদি পড়ে টান। কাজ নাই মাথা তাহার প্রয়াসে এই অবেলায়। কেশব বলেছে মোরে কিছু, ভুলে যাও, বলিবার আছে কিছু, ভুলে যাও। তুমি মাতা, আমি পুত্র, এই মনে রেখে নিঃশব্দে চরণে তব করিগ প্রণাম। ভাই ভাই করিবি সমর, মা হয়ে সহিব পুত্র। সর্বং সহধরিত্রীর মতো তুমি মাতা, কতই সয়েছ, ইহাও সহিবে। ভাব দেখি মোর কথা, আজীবন কামনা আমার সম্মুখ সংগ্রামে অর্জুন নিধন। জাদুকর দণ্ড পরশনে মুহূর্তে সে হইল সুরর। আমি জানি শুধু, সে জানে না, এই মাত্র সান্ত্বনা আমার। আমি বলিব তাহারে, শুধু আমিও অর্জুন হলে নাহি ছিল কথা। রহিয়াছে অষ্টাদশ অক্ষৌহিনী, রহিয়াছে ক্ষত্রিয় সমাজ, রহিয়াছে বিশ্বের মানব। যার মুখে চাহি সদ্যজাত সন্তানের স্বীকার করিতে সাধ্য নাহি। পুনঃ বলি, নহে ইহা তিরস্কার মাতা, দুর্বলতা সমাজের, দুর্বলতা তোমার আমার সকলের। বহু ভাবিয়াছি মাতা, মূল্য কিছু তোমারে করিতে হইবে দান। আমারে কি অর্জুনেরে চমকিত হয়েও না জননী, পরার্থে ভীমেরে দান তুমি তো করেছিলে মাতা। আজি সমাজের হিতে আমারে কি অর্জুনেরে নিঃশব্দে করগ সমর্পণ।
বড় ক্লান্ত আজি আমি মাতা, নীরবে চরণে তব মাথা রাখি, ঘুমাইতে হয় বড় সাথ। কি মূল্য যে দিতে হবে জানেন কেশব? আসিছেন মহত্তা বিদুর, আমি আমি যাই মাতা। বিদুর জানেন সব, নিশ্চিন্তে ঘুমাও পুত্র। মাতা পুত্র অপূর্ব, অপূর্ব, অপূর্ব। কোথায় যে নিয়ে চলে গিয়েছিলেন আপনারা? নববর্ষকে নতুন করে দেখেছিলেন রবীন্দ্রনাথ, এবং নববর্ষ উদযাপনের জন্য তিনি যেমন অনেক উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং সেই তাগিদেই হয়তো কবিতা রচিত হয়েছে, গান রচিত হয়েছে। আর একটা কথা জেনেও আপনাদের হয়তো ভালো লাগবে যে শান্তিনিকেতন বিদ্যালয় যেহেতু পয়লা বৈশাখের পরেই বন্ধ হয়ে যেত, তার কারণ খুব গরম পড়ে শান্তিনিকেতনে, সেই জন্য একটা সময় পয়লা বৈশাখেই রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখের উৎসবও উদযাপিত হতো শান্তিনিকেতনে। আমার এখানে এক্ষুনি জানতে ইচ্ছে হচ্ছে রায়মশাইয়ের কাছে, যাকে দেখে আপনাদের হয়তো মনে হবে যে ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষক, এই পোশাক দেখে। রায়মশাই, আপনি যদি একটু বলেন যে স্বয়ং রবীন্দ্রনাথ এই নববর্ষের জন্য কি ধরনের ভাবনা চিন্তা করেছিলেন, তাঁর চেতনায় নববর্ষ। 1884 সালে আমরা প্রথম দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ নববর্ষের জন্য নতুন 4টি গান লিখলেন। তারপর তার 4 বছর পরে আমরা দেখছি একটি ভাষণ, সেটি রবীন্দ্রনাথ দিয়েছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু ভাষণটি রচিত হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে এই যে নববর্ষ পালন হচ্ছে ব্রাহ্ম সমাজে প্রার্থনার মাধ্যমে, এটার মধ্যে একটা ধর্মীয় ভাব তো নিশ্চয়ই ছিল, কিন্তু তারপরে 20 বছরও কাটেনি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে নববর্ষ, এটা কিন্তু একটা বিরাট জাতীয় উৎসবে এই যে পরিণতি নিচ্ছে। এবং এর মূলে রয়েছে যে সেদিনকার বাঙালি জাতির সামনে একটা প্রকাণ্ড চ্যালেঞ্জ এসেছিল। সেটা শুনেছিলেন সে কারজান সাহেব, যিনি দুটো বাংলাকে ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশ 1905 সাল। তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে তখনকার দিনে যেটা শুরু হয়েছিল সেটা শুধু স্বদেশী নয়, সেটা শুধু বিদেশি বর্জন নয়, সেটা হচ্ছে নিজেদের আবিষ্কারের কথা, আত্ম আবিষ্কৃতি। এবং এইরকম ভাবে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে একটা নতুন উৎসব হচ্ছে, যে উৎসবে সবাই যোগ দিতে পারবেন, যেখানে কোনো শ্রেণীর প্রশ্ন নেই, কোন রকম সম্প্রদায়ের প্রশ্ন নেই, সবাই এসে যেখানে মিলিত হতে পারবেন, সেই রকম একটা উৎসব, সেটা নববর্ষ উৎসব এর মাধ্যমে সেটা আমরা পেয়ে গেলাম। এবং এইটাকে রবীন্দ্রনাথ যেটা তখন বলেছিলেন যে আমরা এখানে এই মিলি মিলি যাও গো সাগর লহরী সমানা, সব সাগরের মধ্যে আমরা মিলে যাচ্ছি। এই একটা নববর্ষ উৎসবের একটা নতুন চেতনা এবং নতুন চেহারা আমাদের মধ্যে পেলাম। নববর্ষ তো সকলের, এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, এখানে বাঙালি মাত্র সকলেরই নববর্ষ আজ, তাই সবাইকে আমাদের তরফ থেকে অভিবাদন। রবীন্দ্রনাথের কথা হচ্ছিল, পুরনো কলকাতায় রবীন্দ্রনাথকে স্বাভাবিকভাবে অনেকে রবিবাবু বলতেন, এবং আপনাদের এখন জানলে হয়তো অবাক লাগবে যে অনেকে রবীন্দ্রনাথের গান তখন নিজের সুরে গাইতেন। এবং একটা সময়ে আমার মনে পড়ছে হঠাৎ যে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীর সময় একজন এরকম দাবি করেছিলেন যে তিনি কিছু রবীন্দ্রসঙ্গীত রচনা করেছেন। তবে তারা হয়তো অতটা দাবি করেননি, কিন্তু নিজেদের সুরে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আর তেমন একটি রবিবাবুর গান আজকের এই বৈঠকে আমার অনুরোধ, যদি চাটুর্য মশাই শোনান। আমি আপনার প্রতিবেশীদের কাছে শুনেছি যে আশ্চর্যময়ী দাসীর কণ্ঠে আপনি এমন একটি গান শুনেছিলেন যার রেকর্ডও ছিল, তাই কি? তথ্য কি সঠিক? রেকর্ড ছিল। আচ্ছা, তখন ফোনোগ্রাফ বলা হতো এই গ্রামোফোনকে, এবং তার সেই রেকর্ডে রবিবাবুর গান বলে লেখা হতো, সেটি আমি গেয়েছি সমাজ। কেন সে দেখা ভালোবাসলে যদি সে না ভালোবাসে, কেন দেখা দিল, কেন দেখা দিল।
মধুর গগনে মধুর হাসিতে মধুর গগনে মধুর হাসিতে কেন তবে বরষিল কেন সে দাঁড়িয়েছিলাম পথের ধারে দাঁড়িয়েছিলাম পথের ধারে শহরটা দেখিলাম তারে দাঁড়িয়েছিলাম পথের ধারে পথের ধারে পথের ধারে শহরটা দেখিলাম তারে নজন দুটি মেলে কেন মুখের পরে ছেড়ে গেল নজন দুটি মেলে কেন মুখের পরে ছেড়ে গেল যাই হোক, স্বয়ং রবীন্দ্রনাথ এই গান শুনেছেন, আশা করা যায় এই ধরনের গান তাকে শুনতে হয়েছে। তার কি প্রতিক্রিয়া হয়েছিল এখন আর সেসব কথা আমরা নাই বা আলোচনা করলাম। তবে আমার মনে হচ্ছে আজকের বৈঠকে গানের এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, এখন যদি গানে গানেই ভরে যায়, কি বলেন সাহিত্য সম্রাট মশাই, আপনাদের কি মনে হয়? তাই হোক, তাহলে গানের পরে আরেকটি গানের জন্য আমরা অনুরোধ করি মিত্তির মশাইকে। আপনি কিন্তু অনেকক্ষণ গাননি, তবে এবারে কিন্তু একক গান। তাহলে ঠুমরি কালো শশী হাসি হাসি কালো শশী হাসি হাসি ওই সে কদম্ব মূলে ওই সে কদম্ব মূলে দেখে এলাম যমুনার কূলে আমি দেখে এলাম যমুনার শুনি সে মোহন বাসি মোহন শুনি সে মোহন বাসি মন যে হলো উদাসী উদাসী শুনছে মোহনবাসী মন যে হলো উদাসী ছল করে ডাকে মোরে ছল করে ডাকে মোরে রাধা 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 বলে ছল করে ডাকে মোরে রাধা 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 বলে ছল করে ডাকে মোরে রাধা 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 বলে দেখে এলাম যমুনারি বলে দেখে এলাম দেখে এলাম যমুনারি
অপূর্ব অপূর্ব অপূর্ব। আচ্ছা, ধরুন এই রকম গান যখন শোনা যেত, আর এই রকম নাটক যখন দেখা যেত এবং শোনা যেত, আর এই রকম পোশাক আশাক করে এই রকম গড়গড়া টেনে যখন জীবন চলতো, তখন জন্মালে সাহিত্য সম্রাট কি করতেন জানা গেছে। কিন্তু আমার আরেকটু জানবার লোভ হচ্ছে। আপনি কিন্তু একেবারেই নীরব প্রথম থেকে আমি দেখছি। হ্যাঁ বলুন, একেবারেই নীরব। আপনারা সবাই স্বীকার করবেন যে একেবারে তিনি হচ্ছেন আসলে রায়বাড়ির গিন্নি, কিন্তু চাটুর্যে বাড়ির কন্যা। আপনার কোকিল কণ্ঠ সবাই জানে। আপনি যখন এই গৃহে প্রবেশ করলেন তখন ভাগ্যিস কোকিল ডাকেনি, লজ্জা পেত তারা। আপনি যদি একটু বলেন যে আপনার কি করতে ইচ্ছে হতো যদি আপনি জন্মাতেন সেই সময় এই কলকাতায়, নববর্ষের দিনটিতে কি করতেন? আমার তো ইচ্ছা হতো সুন্দর একটা ফিটেন গাড়িতে চড়ে, সেই ফিটেন গাড়ির ঘোড়া হবে সাদা আর মাথায় থাকবে পালক, সাদা পালক, সেরকম সুন্দর একটা গাড়িতে চেপে আমি সারা কলকাতা ঘুরি। আমি কল্পনা করার চেষ্টা করছি, গিরিশচন্দ্র রয়েছেন, অর্জেন্দ্র শেখর রয়েছেন, অমৃত মিত্তির, আমিও রয়েছি। আর গিরিশবাবু আমাদের শেখাবার চেষ্টা করছেন। তাঁরই লেখা পাণ্ডব গৌরব বলে একটা নাটক আছে। অতি ছল, অতি খল, অতীব কুটিল, তুমি তোমার মাত্র উপমা কেবল, নহে ক্ষত্র হয়ে কহ প্রশ্ন ক্ষত্রিয় সদনে, ইত্যাদি ইত্যাদি। আমরা তো গভীর মনোযোগ দিয়ে শিখছি। আচ্ছা মশাই, আপনাকে আপনি যেরকম জমিয়ে বসেছেন, আমার মনে হয় আপনার একটু বলতে ইচ্ছে হচ্ছে যে সেই সময় আপনার কিরকম লাগতো জন্মালে, আর এই নববর্ষের দিনটিতে কি বা করতেন আপনি? জন্মালে তো খুব ভালোই লাগতো, এত দুঃখ কষ্ট আর যেগুলো থাকতো না। সকালে ঘুম ভাঙতো ভৈরবীর সুরে, তার কুশি ছিল উঠতাম একটু, কুশি না হলে তো তার বিকেলে যেতাম গান শুনতে ভালো ভালো জায়গায়। অনেকদিন ফিরতাম, কোনদিন ফিরতাম না। ওরকম সুখের জন্য দিন কি আর এখন আসবে? কল্পনা করতেই আনন্দ। আমি মাঝে মাঝে জন্মালামই, তখন কেন সেই সময় জন্মালাম না, জীবনে ব্যাগ জ্ঞান নেই। যাই হোক, তবু অন্তত আজকে খানিকটা চেষ্টা করা গেল। জানি না এই মেক বিলিফের জগৎটা কেমন দাঁড়ালো, তবে একটা চেষ্টা করা যাচ্ছে। আমরা একটু পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করছি, কল্পনায় বাস্তবে মেলামেশা করে। কিন্তু দেখুন, আপনারা সকলেই যা বললেন তাতে মোটামুটি মনে হচ্ছে যে পুরুষদের ভালোই কাটতো, বাবুদের সেই সময়টা ভালোই কাটতো, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু বাবুদের যেমনই কাটুক, বিবিদের কি দাঁড়াতো অবস্থাটা? আপনি তো বেশ মাথা নাড়ছেন দেখছি পাশে বসে। বিবিটি সেজেছেন, তা আপনার কি মনে হয়, আপনার কেমন লাগছে সেই সময়? খুব খারাপ, খুব খারাপ। কেন? কেন, কর্তারা তো দিব্যি বেশ মানে ফুর্তি টুর্তি করতেন, কিন্তু গিন্নিরা, তাদের কি দুরবস্থা দাদা। হ্যাঁ, কর্তা হচ্ছেন আইন ব্যবসায়ী, আর গিন্নি সে তো সারা দিন খেটে খুঁটে সন্ধ্যেবেলায় একটু বেশ সাজগোজ করে পটের বিবি সেজে বসে রইল। আচ্ছা আচ্ছা, শোনার এই যে পটের বিবি বলতে একটা কথা মনে হচ্ছে যে সে পুরনো নাটক খাসদখল অমৃতলাল বসু, সেই নাটকের একটা গান ছিল পটের বিবির ব্যাপারটা। সে গানটা হবে নাকি? হ্যাঁ, যদি হয় সে গানটা। কেননা আপনার আজকে একটা গান গাইবার কথা ছিল, নাটকেরই গান ছিল তো, কিন্তু এই গানটা জানা থাকলে বলবো এই গানটাই করবো। এইটা ঠিক আছে। পটের বিবি বলাতে এমন মনে হচ্ছে যেন এই গানটাই গাইবার কথা ছিল, কিন্তু শুধু দর্শক মন্ডলী, গান তার একটি গাইবার কথা ছিল, নাটকেরই গান, কিন্তু এই গানটি আমরা তার কাছে পেয়ে যাচ্ছি, যেহেতু তার জানা আছে। এটা একটা সৌভাগ্য। দিয়ে দিই। আমি যেন ছবিটি ললিত লবঙ্গ লতা কবিটি, আমি যেন ছবিটি ললিত লবঙ্গ লতা কবিটি, আমি যেন ছবিটি গায়ে ভালোবাসেন স্বামী সর্বে সর্বময়ী আমি, তিনি আনেন খেতে খোটে আমার হাতে চাবিটি, ললিত লবঙ্গ লতা কবিটি, আমি যেন ছবিটি ললিত লবঙ্গ লতা কবিটি, আমি যেন সারা বেলা হাসি খেলা এলিয়ে পড়ি সাঁঝের বেলা, সেজে গুজে বসে থাকে যেন পটের বিবিটি, সেজে গুজে বসে থাকি যেন পটের বিবিটি,
স্বামী আমার সোনার মাইন, কিন্তু কেবল আইন আইন, এক দুঃখ মাইন। আমি এত ফাইন, এক দুঃখ মাইন, আমি এত ফাইন। উনি উয়ের ঢিবিতে, ললিত লবঙ্গ লতা কবিতে, আমি যেন ছবিতে, ললিত লবঙ্গ লতা কবিতে, আমি যেন ছবিতে। খুব জমিয়েছিলেন। আজকে এই নাটকের গানের সূত্রেই মনে পড়ছে যে কলকাতায় কত অসাধারণ সমস্ত নাট্যকার জন্মেছেন পুরনো কলকাতায়, এবং এখনকার কলকাতাতে ফিরে এলে তো দেখি একটা অভিযোগ চারিদিকে যে মৌলিক নাটক লেখা হচ্ছে না, কিন্তু তখন তো অনেক মৌলিক নাটকও লেখা হয়েছে, অনুবাদও হয়েছে অসংখ্য, সে কথা সত্যি। তো নাট্যকারদের মধ্যে অনেকের কথাই মনে পড়ছে। অমৃতলাল বসুর নাটকের গান তো শুনলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের কথা মনে পড়ছে, খুব স্বাভাবিকভাবেই মনে পড়ছে, কেননা রায়বাড়ির গিন্নি একেবারেই চুপচাপ বলে। আপনি যদি দয়া করে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান শোনান। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে দেশ স্মৃতিরা, এমন দেশে কোথাও পাবে না কোনি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন জল ধারা, কোথায় এমন ধরে তরি, এমন ধরো তার পাখি ডাকে শুনে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না কোনি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন কুন্দ পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ করে এসে এমন ধানের উপর ঢেউ খেলে যায় আকাশ পাহাড় ভেসে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না কোনি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে
আমার জন্মভূমি। অনেক ধন্যবাদ। আপনি এমন সুন্দর একটি গান দিয়ে আজকে আমাদের মন ভরিয়ে দিলেন। এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে আমরা যদি আরেকবার জন্মাবার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই এই বাংলাতেই জন্মাতে চাইব। এত পোড়া বাংলা, এত আমাদের অভাব অভিযোগ, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই ফিরে আসতে চাই এইখানে, এই দেশেই। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আজকে অতিথি হয়ে এসেছিলেন এই বৈঠকে, সকালবেলার বৈঠকে। আপনাদের কাছে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো জানি না। এই বছরটি আপনাদের ভালো কাটুক, আনন্দে, শান্তিতে, স্বস্তিতে কাটুক, এই কামনা করি। আর দর্শকদের অনেক ধন্যবাদ যে আপনাদের আজকে এই সকালবেলা সাথী পেয়েছিলাম, আপনারা এই অনুষ্ঠান দেখলেন। আবার আন্তরিকভাবে কামনা করি এ বছরটি ভালো যাক। শুভ নববর্ষ।